চীনের বিপক্ষে 245% ট্যারিফ ঘোষণা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানকে প্রত্যক্ষ মদদ করছে চীন। ইউরোপীয় ইউনিয়নের 28টা দেশ ঝাঁপিয়ে পড়েছে ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে। আমেরিকার স্টেট মিনিস্ট্রি অফ স্টেট মার্কো রুবিও ফোনে কথা বলেছেন জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে। সমস্যাটা এখানে অনেক গভীরে। আমেরিকা কি সত্যি এই মুহূর্তে ভারতকে যুদ্ধের দিকে ঠেলে দেবে? কারণ চীনের মার্কেট আমেরিকানদের জন্য হয়ে গেছে বন্ধ। এদিকে ভারতের পাশে আছি দেখানোর জন্য $131 মিলিয়ন মেরিটাইম সাপোর্ট আমেরিকা দিয়েছে ভারতবর্ষকে। পুরো খেলাটাই কি ডোনাল্ড ট্রাম্পের হাতে? প্রশ্ন তো উঠবেই। যুদ্ধ যদি হয় সবথেকে ক্ষতিগ্রস্ত হবে কে? ভারত, আমেরিকা নাকি অন্য কেউ? প্রশ্ন অনেক। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। এক অদ্ভুত পরিস্থিতি হয়ে আছে, যুদ্ধে গেলে ক্ষতিটা কার প্রশ্ন উঠবে। কিভাবে দেখছেন এই পুরো প্রশ্নটা? দেখো, ঘটনা ঘটে যাওয়ার 13 দিন আজকে। আমি বলছি যে যদি ইমিডিয়েটলি ইম্প্যাক্ট ফেলতে পারতো, মানে অ্যাটাকে যেতে পারতো, তাহলে যুদ্ধ ফুল ফেজেও হলেও হতে পারতো। বিশ্ব রাজনীতিতে এখন একটার পর একটা দেশ কিন্তু ভারত এবং পাকিস্তানকে যুদ্ধের থেকে বিরত রাখার চেষ্টা করছে। গত পরশুদিনই পাকিস্তানের বিদেশ সচিব, আমেরিকার বিদেশ সচিব এবং আমেরিকার প্রতিরক্ষা সচিব দুজনই কিন্তু ভারতবর্ষের বিদেশ সচিব এবং প্রতিরক্ষা সচিবের সাথে কথা বলেছেন, এবং তাতে পরিষ্কার তারা যুদ্ধ থেকে ভারতকে দূরে থাকবার জন্যই পরামর্শ দিয়েছেন। বিশ্ব রাজনীতিতে আমেরিকা, তোমার গিয়ে চীন এবং রাশিয়া ছাড়া একতরফা যুদ্ধ ঘোষণা করার মতন ক্ষমতা সব রাষ্ট্রের আছে তা নয়। ইমিডিয়েটলি ইম্প্যাক্ট অবশ্যই থাকে এবং ইমিডিয়েট প্রতিক্রিয়া থাকে। যেমন ধরো, ইসরায়েল প্রতিনিয়ত ইমিডিয়েট প্রতিক্রিয়া করে। মোসার মতন একটা গুপ্তচর সংস্থা আছে, তারা যখনই কোনো খবর পায় তখন সঙ্গে সঙ্গে অ্যাটাকে চলে যায়। ভারতবর্ষ তো এইভাবে ইউজ টু না। ফলে ভারতবর্ষ এর আগে 2-3টে এয়ার স্ট্রাইক অবশ্যই করেছে, সার্জিক্যাল স্ট্রাইক অবশ্যই করেছে, কিন্তু ফুল ফেজে ওয়ার যাওয়ার মতন অবস্থা আমার মনে হয় না। যে বিশ্ব রাজনীতির অন্য যে ক্ষমতাবান দেশগুলো আছে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স থেকে শুরু করে জার্মানি, চীন, এরা কেউই চাইবে ফুল ফেজে ওয়ার। দেখো, কেন চাইবেন, মানে চাইবে না, তার কারণটা হলো বিশ্ব অর্থনীতি এখন কানেক্টেড। ভারতবর্ষ মতন একটা মানে বিরাট অর্থনীতির দেশ, পঞ্চম অর্থনীতির দেশ, তারা যদি যুদ্ধে যায় তাহলে তার ইম্প্যাক্ট সরাসরি আমেরিকার স্টক মার্কেটে পড়বে, আমেরিকার বাণিজ্যের মধ্যে পড়বে, মানে ইউরোপিয়ান ইউনিয়নের বড় বড় দেশগুলো, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স, জার্মানির এর ইম্প্যাক্ট সরাসরি পড়বে, চীনের ইম্প্যাক্ট পড়বে। ফলে এই দেশগুলো চাইবে না যে তার মানে অর্থনীতি আনস্টেবল হোক বা তার অর্থনীতি কোনোভাবে প্রভাবিত হোক। ফলে সেই কারণে যুদ্ধ থেকে, ফুল ফেজে যুদ্ধের থেকে তাদেরকে বিরত রাখার অবশ্যই তাদের লক্ষ্য থাকবে এবং সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছে তারা। তাহলে ভারতবর্ষের অ্যাপ্রোচটা কি হবে? দেখো, আমি যেভাবে দেখছি ভারতবর্ষের অ্যাপ্রোচটা, একটা হলো ভারতবর্ষ একটা লং টার্ম অ্যাপ্রোচ নিয়েছে, আর একটা শর্ট টার্ম অ্যাপ্রোচ নিয়েছে। শর্ট টার্ম অ্যাপ্রোচটা কি? সেটা হলো ইতিমধ্যেই প্রায় 45টি, তুমি জানো যে আউটপোস্ট তারা পাকিস্তানে, মানে ভারত অকুপাইড কাশ্মীরের যে কাশ্মীর অংশটা এখনো পাকিস্তানের দখলে, সেখানে এরকম 40 থেকে 45টা আউটপোস্ট পেয়েছে, যেখানে জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে, যেখানে জঙ্গিরা বর্ডার ক্রস করে বেরিয়ে এসে ভারতকে আক্রমণ করার জন্য তৈরি হচ্ছে। ফলে এই আউটপোস্ট গুলো কিন্তু ভারত গুড়িয়ে দেবেই, আমি যা বুঝতে পেরেছি। মানে এটা নির্দিষ্টভাবে আমি বলতে পারি ভারত দুটো, মানে এই মুহূর্তে দুটো শর্ট টার্ম অ্যাপ্রোচ। একটা হলো যারা এই ঘটনা ঘটিয়েছে তারা জলে, জঙ্গলে, আকাশে যেখানেই থাকুক সেখান থেকে বের করে এনে শাস্তি দেওয়া, এবং সাথে সাথে যে সমস্ত আউটপোস্টগুলো আছে, সেই আউটপোস্টগুলো পাকিস্তানে আছে, মানে কাশ্মীর অকুপাইড পাকিস্তানে আছে, সেগুলোকে মানে একেবারে ধ্বংস করে দেওয়া। এটা ভারত করবেই। পেয়েছে 42টা আউটপোস্ট, সেগুলো কিন্তু আমি তোমায় বলছি ধ্বংস করবে। কিন্তু ভারত লং টার্ম কিন্তু অ্যাপ্রোচের দিকেই তাকিয়ে আছে। আমার মনে হয় না যে আমেরিকা ভারতকে অ্যালাউ করবে এই মুহূর্তে যুদ্ধে যাওয়ার জন্য। রাশিয়াও খুব একটা উৎসাহ দেখাবে না, বা বিশ্ব রাজনীতি কিন্তু মূল শক্তিগুলো, ইউনাইটেড নেশন সমেত, তারা কিন্তু চাইবে যে কোনো মূল্যেই হলো মানে ফুল ফেজের জানি লং টার্ম ওয়ারে না যায় ভারত।
এবং সেই ক্ষেত্রে ভারতবর্ষের যে লং টার্ম স্ট্র্যাটেজি হবে সেটা হলো অর্থনৈতিক ভাবে পাকিস্তানকে আরো দুর্বল করো, অর্থনৈতিক ভাবে পাকিস্তানকে আরো দুর্বল করো এবং নতুন করে পাকিস্তান যাতে ঋণ না পায়। মানে পাকিস্তানের অর্থনীতিটা যতটুকুই আছে সেটা হলো ঋণের উপরে আছে। আইএমএফ গতবারও বিপুল পরিমাণে ঋণ দিয়েছিল বলেই পাকিস্তান এখনো বাজেট তৈরি করতে পারছে, মানে খেয়ে পড়ে আছে। রাইট, আমি দর্শকদের বলে দিই, আইএমএফ থেকে পাকিস্তান 7 বিলিয়ন বেল আউট প্রজেক্ট পায় লোনে, তার মধ্যে 1.3 বিলিয়ন অলরেডি আইএমএফ কে দিয়ে দিয়েছে। আগামী 9 মে আইএমএফ এর এক্সিকিউটিভ কমিটি মিটিং, সেখানে ভারত জোরালো দাবি তুলবে পাকিস্তান যেন এই মুহূর্তে কোনো ঋণের সুবিধা না পায়। এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আজকে সকালেই প্রকাশিত হয়েছে সেই ভিডিও। ফলে প্রথম কাজ হলো ভারতবর্ষের মানে মানে দুর্বল পাকিস্তানের অর্থনীতিকে আরো আরো দুর্বল করে তোলা। দ্বিতীয় যেটা সেটা হলো যে কোনো ধরনের বাণিজ্য সম্পর্ক সেটা ছিন্ন করা। যে ইতিমধ্যেই ভারত যেটা সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করবে না ভারত, পাকিস্তানের জল সীমা ব্যবহার করবে না, পাকিস্তান যে কোনো ধরনের মানে ভিসা, একমাত্র ডিপ্লোমেটিক ভিসা ছাড়া সমস্ত বাতিল করে দিয়েছে। পাকিস্তানের জাহাজ ভারতে ঢুকতে দিবে না, ভারতের কোনো জাহাজ পাকিস্তানের বন্দরে যাবে না। মানে এবং থার্ড পার্টি যে বিজনেসটা হয়, থার্ড পার্টি বিজনেস মানে আপনাকে বোঝাচ্ছি একটু, পাকিস্তানে উৎপাদিত দ্রব্য হয়তো ইউএইর মাধ্যমে, সংযুক্ত আরব আমিরেটের মাধ্যমে আসে, ভারত সেটাও বন্ধ করে দিল। অর্থাৎ পাকিস্তানের সিম্বল থাকলেই আমরা কোনো জিনিস আর কিনবো না। ঠিক একইভাবে আমাদের দ্রব্য যেগুলো থার্ড পার্টির মাধ্যমে পাকিস্তানের বাজারে ঢোকে, ধরুন ভারতবর্ষ যে ফলমূল, পেঁয়াজ, এগুলো অনেক সময় ইউএইর মাধ্যমে পাকিস্তানে ঢোকে, ওগুলো আমরা বন্ধ করে দিয়েছি যে না, থার্ড পার্টি ব্যবসাও আমরা করব না। তার মানে যে কোনো ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে এবং আমাদের বন্ধু রাষ্ট্রগুলোকে পরিষ্কার করে মানে বলা যে পাকিস্তানের সাথে বাণিজ্য করো না, তাদেরকে পার্সু করে কিন্তু পাকিস্তানকে আরো অর্থনৈতিকভাবে এক ঘরে করে দেওয়া, দুর্বল করে দেওয়া, এটা আমাদের দ্বিতীয় স্ট্র্যাটেজি। তৃতীয় হলো সিন্ধু নদের জল যেটা মানে চুক্তিটা আমরা বাতিল করে দিয়ে অলরেডি কিছুটা মানে প্রভাব পড়তে শুরু করেছে, এইটাকে কি করে দীর্ঘমেয়াদী ভাবে কার্যকারী করা যায় সেটা কিন্তু নিশ্চিত ভারতবর্ষ করতে চাইছে, যাতে পারে কৃষিক্ষেত্রে কিন্তু ভারত মানে পাকিস্তানকে শুকিয়ে দেওয়া যায়। অর্থাৎ খাদ্যে সংকট আনতেই হবে। এক্ষেত্রে আমি একটু দর্শকদের একটু ইনফরমেশন দিয়ে দিই। সিন্ধু জলচুক্তির উপর পাকিস্তানের ডিপেন্ডেন্সি 34% এবং পাকিস্তানের জিডিপি 23% ডিপেন্ড করে সিন্ধু জলচুক্তির পর। ইতিমধ্যেই পাকিস্তান জুড়ে হাহাকার, কেন ভারতবর্ষ সিন্ধু চুক্তি বাতিল করছে? পরমাণু বোমার ফেলারও হুঙ্কার পাকিস্তানের পক্ষ থেকে এসছে। অর্থাৎ ভারত পাকিস্তানের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতবর্ষের সিন্ধু জলচুক্তিকে বন্ধ করে দেওয়া বিশেষজ্ঞরা মনে করছেন অন্যতম বড় ডিপ্লোম্যাটিক এক মাস্টার স্ট্রোক। এবং এর পরে ভারতবর্ষের লং টার্ম স্ট্র্যাটেজির পার্ট হিসাবে যেটা ভারতবর্ষ অলরেডি শুরু করেছে, অলরেডি অনেকদিন থেকেই করছে, সেটা হলো খাইবার প্রাক্তুন এলাকায় টিটিপি কে উৎসাহিত করা। খাইবার প্রাক্তুন এলাকায় টিটিপি কে যে উৎসাহিত ভারতবর্ষ করছে তার বেস্ট এক্সাম্পল হলো গত সপ্তাহে তালিবান মানে যারা আছেন, মানে আফগানিস্তানে যারা শাসক আছেন তাদের সাথে ভারতবর্ষের একাধিক বৈঠক হয়েছে। এবং আপনারা জানেন প্রাক্তন প্রদেশে সরাসরি তালিবানরা কিন্তু নেমেছে যুদ্ধে, এবং এটা কিন্তু নির্ণায়ক যুদ্ধে যেতে পারে। মানে আমরা মনে করছি যে প্রাক্তন প্রদেশটাকে কিন্তু পাকিস্তানের মানচিত্র থেকে সরিয়ে দেওয়া এবং তারা যে স্বাধীনতার দাবি তুলেছে সেইটাকে আরো বেশি জোরালোভাবে উৎসাহিত করা, সাহায্য দেওয়া এবং তালিবানদের সঙ্গে নিয়ে সেটাকে নির্ণায়ক অবস্থান তৈরি করা ভারতবর্ষের লং টার্ম। এবং একইভাবে আপনাকে বলি, ভারতবর্ষ কোনো না কোনোভাবে প্রক্সি ওয়ার এর পার্ট হিসাবে কিন্তু তারা আর্মিকে উৎসাহিত করছে, বিশেষ করে বালুচ আর্মিকে উৎসাহিত করছে। বালুচিস্তানের একটা বিরাট অংশের বালুচ আর্মিরা কিন্তু মানে রীতিমতন পাকিস্তানের আর্মিকে চ্যালেঞ্জ করে যুদ্ধ করছে। মানে বিভিন্ন এলাকা তারা ইতিমধ্যেই দখল করে স্বাধীনভাবে চালাচ্ছে সেই সমস্ত এলাকা। ফলে বালুচিস্তানকে পাকিস্তানের মানচিত্র থেকে আলাদা করে দাও, সেইটা কিন্তু আমার মনে হয় লং টার্মের স্ট্র্যাটেজির পার্ট হিসাবে। তাহলে পাখতুনকে আলাদা করলাম, বালুচকে আলাদা করলাম এবং অর্থনৈতিকভাবে পাকিস্তানকে যতটা পারা যায় দুর্বল করে সারা বিশ্বের রাজনীতি মানে আঙ্গিনায় তাকে এক করে দেওয়া। এক্ষেত্রে একটা অজিত দেওয়ালের প্রসঙ্গ মনে পড়ে। 2008-এর পর উনি বলেছিলেন, ফের যদি তোমরা একটা মুম্বাই করো, বালুচিস্তান তোমাদের সঙ্গে থাকবে না। বালুচিস্তান লিবারেশন আর্মি অলরেডি কালকে থেকে অ্যাকশন শুরু করে দিয়েছেন। পাশাপাশি পাকিস্তানের তালিবানকে প্রত্যক্ষ মদত দিচ্ছে আফগানিস্তানের তালিবান। যে মিটিং কাবুলে
জয়শঙ্করের বিদেশ সচিবের সঙ্গে একদম সরাসরি আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর হয় এবং ইতিমধ্যেই 10 জন পাকিস্তান সেনাকে তারা হত্যা করেছে। তালিবান যে দল আছে তারা পাকিস্তানের পশ্চিমে সেনা ডিপ্লয়মেন্ট করেছে এবং বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের কালাত প্রদেশকে দখল করেছে আজকে সকালে। সব মিলিয়ে তালিবান একদিকে, বালুচিস্তান আর্মি একদিকে এবং ইস্ট সীমান্তে, পূর্ব সীমান্তে ভারত, ত্রিমুখী লড়াই সামলানোর ক্ষমতা পাকিস্তান সেনার আছে। তো নিঃসন্দেহে ভারতবর্ষের ডিপ্লোম্যাসির অন্যতম বড় নৈতিক জয় কিন্তু আজকে সকালে এসছে। এবং এটা যখন হবে, মানে অর্থাৎ প্রাক্তন প্রদেশকে যদি আলাদা করা যায়, বালুচ আর্মিকে উৎসাহিত করে যদি আলাদা করে দেওয়া যায় বালুচিস্তানকে, তাহলে কিন্তু ভারতবর্ষের শেষ হানাটা যেটা হানবে, যেটা ভারতবর্ষের পার্লামেন্টও ঘোষণা করে রেখেছে, সেটা হলো পাকিস্তান অকুপাইড টেরিটরি, অর্থাৎ পাকিস্তান যে এলাকাটা দখল করে রেখেছে সেটা সরাসরি ভারতবর্ষের নিয়ন্ত্রণে আনা। অর্থাৎ ভারত ফুল ফেজ ওয়ারে তখনই যাবে যখন পাকিস্তানকে অর্থনৈতিকভাবে দুর্বল, একেবারে চূড়ান্ত দুর্বল করতে পারবে, বাণিজ্যিকভাবে টোটালি বিশ্ব বাণিজ্য ব্যবস্থা থেকে আইসোলেট করতে পারবে, বিশ্ব অর্থনীতি থেকে নিজেকে দুর্বল করে দিতে পারবে, এবং একই সাথে যে দুটো প্রদেশে এই মুহূর্তে আভ্যন্তরীণ লড়াই চলছে পাকিস্তানে, সেই দুটো প্রদেশের স্বাধীনতা নিশ্চিত করে দিতে পারবে। তখন কিন্তু ভারতবর্ষের চূড়ান্ত আঘাতটাই তখনই হানবে, এবং তখন যদি চূড়ান্ত যুদ্ধে গিয়ে ওই পাকিস্তান অকুপাইড টেরিটরিটা দখল করতে হয়, লং টার্ম স্ট্র্যাটেজি কিন্তু সেটাই। আপাতত শর্ট টার্ম স্ট্র্যাটেজি যে ওই আউটপোস্ট গুলো বললাম আইডেন্টিফাই করা হয়েছে, আর যে জঙ্গিরা সরাসরি যুক্ত ছিল তাদেরকে খুঁজে বের করে মানে শাস্তি দেওয়া, এবং একই সাথে যে পাকিস্তানের মদতপুষ্ট যে সমস্ত শিবিরগুলো চালাচ্ছে, এলটিটি থেকে শুরু করে যে বিভিন্ন সংগঠনগুলো, সেগুলোকে গুড়িয়ে দেওয়াই কিন্তু এখন শর্ট টার্ম লক্ষ্য। পাকিস্তান অকুপাইড কাশ্মীর বাঁচানোর লড়াই বোধহয় পাকিস্তানেরও। কালকে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, আমরা 3 থেকে 5 বিলিয়ন এমার্জেন্সি ফান্ড আলাদা করে সরিয়ে রেখেছি। অর্থাৎ তারা ভবিষ্যতের জন্য অর্থ মজুত করছেন। সেই অঞ্চলের বাসিন্দাদের পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে 2 মাসের জন্য খাদ্যকে মজুত রাখতে হবে, সরবরাহ করতে হবে, এবং ওই অঞ্চলে প্রায় 1000টা বেশি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। শিশুদেরকে মিলিটারি ট্রেনিং দেওয়ার ছবি আমরা দেখিয়েছি। পাশাপাশি ওই অঞ্চলের মুজাফফর নামক জায়গার পুরো সম্পূর্ণভাবে বাসিন্দাদের রিলোকেট করার পরিকল্পনা করা হয়েছে, এবং দুটো এয়ারপোর্ট, গিলগিত এয়ারপোর্ট এবং স্কার্দু এয়ারপোর্ট সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে পাকিস্তান। অর্থাৎ তারাও বুঝতে পারছে ভারতবর্ষ পিওকেতে এবং পিওকেতে থাকা 42টা টেরোরিস্টের লঞ্চ প্যাড, তাদের উপরে আঘাত আসবেই। কিভাবে, কখন, কবে আসবে তা তো প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন সেনা সামরিক বাহিনীকে, সে বিষয়ে কমেন্ট করছি না। কিন্তু যে দুটো ডিপ্লোম্যাটিক ওয়েতে বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী বললেন, একটা কাইনেটিক, একটা নন কাইনেটিক, একটা ডিপ্লোমাসি, লং টার্ম প্ল্যান, একটা শর্ট টার্ম প্ল্যান, সকলেই ভাবছেন ভারতবর্ষ এবার যেভাবে পাকিস্তানকে ঘিরে ধরছে, এই নাগপাশ থেকে মুক্তি পাওয়ার উপায় এই পাকিস্তান সরকার বা পাকিস্তান সেনাবাহিনীর নেই। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। আর সব থেকে উল্লেখযোগ্য বিষয় যে বিশ্লেষণে উঠে এলো, আমেরিকাও হয়তো এই মুহূর্তে এই যুদ্ধটাকে এফোর্ড করার জায়গায় নেই, কারণ অর্থনীতি, সকলের আগে অর্থনীতি, 21 শতকের অর্থনীতি যদি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, অন্তত ডোনাল্ড ট্রাম্পের আনপ্রেডিক্টেবল পলিসির পর যেভাবে অর্থনীতিতে চাপ এসছে, যেভাবে আমেরিকার শেয়ার মার্কেট ধসে পড়েছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ফের একটা যুদ্ধ এবং দুটো নিউক্লিয়ার দেশের মধ্যে যুদ্ধ, বিশ্ব এফোর্ড করতে পারবে তো? প্রশ্ন উঠবে। প্রশ্ন তুললেন বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও।